প্রাণ বাঁচাতে ছাদের সিঁড়ি পর্যন্ত যেও হয়নি শেষ রক্ষা। রাজধানীর শাহজাদপুরে আগুনে দম বন্ধ হয়ে নিহত 4, বিল্ডিং কোড মানা হয়নি ভবন নির্মাণে। চিলেকোঠার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। এখানে এই 6 তলা 7 তলা কীভাবে হলো, আইনানুগ যে বিষয়গুলোর যাচাই বাছাই করা দরকার সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। অ্যাপসে অন্তর্ভুক্ত না হলে প্রকল্পে অর্থ ছাড় বন্ধের নির্দেশ প্রধান উপদেষ্টার। জবাবদিহির আওতায় আনা হবে গোপনে বাস্তবায়ন করা কর্মসূচি। দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে পলাতক দল, বললেন প্রধান উপদেষ্টা। ব্যর্থতা থাকলেও এগুচ্ছে সরকার, কেটেছে ভারতের সাথে সম্পর্কের মেঘ। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। এনসিপির সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা কঠিন, মত রাজনৈতিক বিশ্লেষকদের। শাসন ব্যবস্থা পরিবর্তনে প্রয়োজন বিএনপি সহ সব দলের ঐক্য। গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জামায়াত আমিরের। বললেন, তাদের আত্মত্যাগের কারণেই মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করছে। প্রাথমিকে 6,500 শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আপিলে স্থগিত। আদালতে বিক্ষোভকারীদের চিহ্নিত করার নির্দেশ। শেখ হাসিনা বাদ পূর্বাঞ্চল স্টেডিয়ামের নাম এখন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। দেশের প্রথম স্যাটেলাইট থেকেও সরানো হলো বঙ্গবন্ধুর নাম। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেছে 4 জনের। সবাই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে। প্রাণ বাঁচাতে ছাদের সিঁড়ি পর্যন্ত গেলেও তালাবদ্ধ থাকায় সেখানেই মারা যান বাকি 3 জন। ঘটনাস্থল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আখলাকুস সাফা। দুপুর 12:15টার দিকে 6তলা ভবনটির 2য় তলায় আগুন দেখতে পায় পথচারীরা। 12:31 বারিধারা ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শুরু করে আগুন নিয়ন্ত্রণের কাজ। দুপুর 1:04 নিয়ন্ত্রণে আসে আগুন। এরপর শুরু হয় তল্লাশি। ভবনটির 2য় তলায় বিউটি পার্লার, সেখান থেকেই আগুনের সূত্রপাত। পুড়ে গেছে সব। ধারণা, পার্লারের এসি থেকেই লাগে আগুন। এসি থেকে আগুনটা 3 তলা পর্যন্ত 4 তলা পর্যন্ত ছড়াইছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং পুলিশ ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা আইসা এটাকে নিয়ন্ত্রণ করছে। বাড়ির যে মালিক ছিল তাদের বলা হয়েছিল যে আপনারা যে হোটেল ভাড়া দিলেন, এটা যে আগুনের ব্যাপার স্যাপার আছে, গ্যাস ট্যাস রাখার জন্য, এটি সব কিছু বলে দিয়েছেন কিনা? হ্যাঁ, বলে দিছি। 3য় তলা থেকে 6ষ্ঠ তলা পুরোটা আবাসিক হোটেল। 3য় তলার একটি টয়লেট থেকে উদ্ধার করা হয় একজনের মরদেহ। নিহত মিরন জমাদ্দারের বাড়ি বরিশালে। সেখান থেকে ভোরে এসে হোটেলে ওঠেন। তার ছেলের আগামীকাল সৌদি আরব যাওয়ার কথা ছিল। রুমে পড়ে আছে তার ব্যবহার্য জিনিসপত্র। 6ষ্ঠ তলার সিঁড়ির পাশে পড়ে থাকতে দেখা যায় আরও 3 জনের মরদেহ। তীব্র ধোঁয়া থেকে বাঁচতে ছাদে উঠতে চাইছিলেন তারা, পারেননি, কারণ ছাদের দরজায় তালা। এইটি হচ্ছে 6 তলার একদম টপ ফ্লোর। এই 6 তলা পর্যন্ত এখন ধারণা করা হচ্ছে তারা নিচ থেকে সাফোকেশনের জন্য উঠে এসে বাঁচার চেষ্টা করছিলেন কিনা। কিন্তু এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে এখান দিয়ে বের হওয়ার যে রাস্তা, অর্থাৎ ছাদের যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি, এটার পাশেই ছাদের একটি অংশ আছে, এই জায়গাটা তালা মারা। এখন ধারণা করাই যাচ্ছে যে এই তালার কারণে হয়তোবা তারা এখান থেকে বেরিয়ে যেতে পারেননি। ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। খুঁজে পাওয়া যায়নি কোনো ফায়ার এক্সিট। সিঁড়ির জানালাগুলো খোলার সুযোগ নেই। প্রতি ফ্লোরে 1টি করে ইউনিট, রুম 4টি করে। ধোঁয়া বের হওয়ার কোনো জায়গাই ছিল না। চিলেকোঠার যে দরজাটা ছিল সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছিল। কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোয়ার কারণে লোকগুলো মারা যায়।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানায় মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে মামলা হবে। এতে কারো গাফিলতি পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে এই 6 তলা 7 তলা কিভাবে হলো বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ভবন মালিক আর হোটেল ম্যানেজার কেউ ছিলেন না ঘটনাস্থলে। মোবাইল ফোনেও পাওয়া যায়নি তাদের কাউকেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রেকর্ড কাটছাট করা হলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। চলতি অর্থ বছরে ব্যয় ছেঁটে ফেলা হয়েছে 18.5%। জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্প অ্যাপসে অন্তর্ভুক্ত না হলে অর্থ ছাড় বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন 7 মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র 22%, যা আগে ছিল সর্বোচ্চ 30%। 1 দশকের বেশি সময় ধরে উন্নয়ন ব্যয় হয়েছে লাগামহীন অনিয়ম। ইচ্ছামতো হাতে নেওয়া হয়েছে প্রকল্প, যাচাই বাছাই ছাড়াই আছে বরাদ্দের অভিযোগ। পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম NEC সভায় কাটছাট করা হয়েছে উন্নয়ন ব্যয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে 49,000 কোটি টাকা ব্যয় কমিয়ে আনা হয়। সংশোধিত এডিপির আকার এখন 2,26,000 কোটি টাকা। মোট প্রকল্প সংখ্যা 1437। স্বাধীনতা পরবর্তী এত বড় অঙ্কের এডিপি কাটছাট আগে হয়নি কখনো। 18% কমিয়ে সংশোধন করা হয়েছে। এই অনুপাতেই বৈদেশিক ঋণ ও সাহায্যের সংশোধন এই পর্যায়েই কমেছে। অর্থবছরের প্রথম 7 মাসে ব্যয় করা গেছে বরাদ্দের মাত্র 22%। অন্যান্য সময় এই হার দাঁড়ায় 27 থেকে 30%। জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে গোপনে বাস্তবায়ন করা প্রকল্প বন্ধ হবে অর্থ ছাড়। প্রথম 7 মাসে 27% থেকে 30% পর্যন্ত ব্যয় হয়ে থাকে, বাকিটা শেষের দিকে বেশি জোরে দ্রুত ব্যয় হয়। আমাদের ক্ষেত্রে এই 7 মাসে 22% ব্যয় হয়েছে। যেসব প্রকল্প চলমান কিন্তু আছেই পড়েই আছে মন্ত্রণালয়ে, অর্থ বরাদ্দ হয়ে আছে বলে ওই প্রকল্পগুলোতেই সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। অর্থবছরের প্রথম 7 মাসে বেশি অর্থ ব্যয় হয়েছে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা ও প্রযুক্তি মন্ত্রণালয়। তবে স্বাস্থ্যসেবা ও শিক্ষা মন্ত্রণালয় ব্যয় করেছে কম। বলা হয় এই 2 খাতে অবকাঠামো নির্মাণ হয়েছে বিস্তর, এখন দরকার প্রশিক্ষণ ও জনবল নিয়োগ। স্বাস্থ্যসেবা খাতে বাস্তবায়ন কম হচ্ছে, বরাদ্দ ছিল, বাস্তবায়ন কম হচ্ছে। আমার নিজের খাত মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, এখানেও বাস্তবায়ন কম হচ্ছে। স্বাস্থ্য খাতে অনেক জায়গায় স্থাপনাগুলো আছে, অবকাঠামোর থেকেও অনেক বেশি প্রয়োজন হলো নার্স, ডাক্তার বেশি নিয়োগ দেওয়া। জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এই সরকারের হাতে নেওয়া নতুন প্রকল্প বাস্তবায়ন। বাজেটের আগে অভ্যুত্থান হলে উন্নয়ন ব্যয় এত বড় হতো না বলেও জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা কমিশনই আয়োজন করে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। বলেছেন, চেষ্টা থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এখনও সংলাপ শুরু করতে পারেনি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীকে দাঁড় করাতেই কয়েক মাস লেগে গেছে, এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। ফ্যাসিবাদ পতনে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সামনে বুক উঁচিয়ে লড়াই করেছে নিরস্ত্র ছাত্র জনতা। রক্তাক্ত জুলাই আগস্টের পর পতন হয় ফ্যাসিবাদের। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা গ্রহণের 6 মাস পর সরকারের সামনে এসেছে নানা প্রশ্ন। সেসব বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে খোলামেলা কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, ধ্বংসস্তূপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। দেশ বিদেশেও আস্থা অর্জন করেছে অন্তর্বর্তী সরকার। যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। জবাবে তিনি বলেন, পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস ফেরাতেই লেগে গেছে কয়েক মাস।
পলাতক একটি দলও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। প্রধান উপদেষ্টার মতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে চক্রান্তের কারণে দুই দেশের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দেয়, তবে মূল সম্পর্কে কোনো ফাটল ধরেনি বলেও দাবি তার। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি। আওয়ামী লীগের রাজনীতি করার প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, দেশ সবার, কারো কাছ থেকে কেড়ে নেয়ার কিছু নেই, তবে অন্যায় করলে শাস্তি পেতেই হবে। এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা কঠিন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে গণঅভ্যুত্থানের পরপরই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া গেলে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় রাজনৈতিক জনমত পাওয়া যতটা সহজ হতো এখন ততটা হবে না। দেশের বেশিরভাগ মানুষ এই ধারণার সাথে পরিচিত নন। তারপরও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নে এনসিপির লক্ষ্য পূরণ নিয়ে আশাবাদী আছেন অনেকেই। আলামিন হক অহনের রিপোর্ট। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দল এনসিপির আত্মপ্রকাশের সময় আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যে বারবার উঠে আসে সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বিষয়। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টে দেওয়ার বার্তা দেয় এই সেকেন্ড রিপাবলিক, যার বিষয়ে সাধারণ জনতার বেশিরভাগেরই তেমন ধারণা নেই। তবে সংবিধান পরিবর্তনের কথা উঠে আসে কারো কারো কথায়। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং কোনো রাজনৈতিক দল, শুধুমাত্র এনসিপি নয়, যে কোনো রাজনৈতিক দল যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এই জন্য একটা নতুন সংবিধান আমার মনে হয় অবশ্যম্ভাবী এই মুহূর্তে। মূল পরিবর্তন করে আবার নতুন করে যদি এটা লেখা যায়, আসলে বাংলাদেশের পক্ষে অনেক উপকার হতো। গণ অভ্যুত্থানের 7 মাস পর এনসিপির সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ধারণা কেমন হতে পারে? মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রটা হয়েছিল এটা হলো প্রথম রিপাবলিক, এবং 24-এ এসে এই রাষ্ট্রকে আবার দ্বিতীয় রিপাবলিক করার প্রয়োজনীয়তা হয়েছে। অর্থাৎ জনগণের মালিকানা আগেও ছিল, কিন্তু হারিয়ে যায় দীর্ঘ সময় ধরে আর কি। এখন এই রাষ্ট্রটাকে আবার যেন জনগণ ফিরে পায়, সেই জন্য এই রাষ্ট্রকে নতুনভাবে তৈরি করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। আগের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে নতুন শাসন কিংবা রাষ্ট্র পরিচালন ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি সহ সব দলের ঐক্য প্রয়োজন। সে লক্ষ্যে কতটা এগুতে পারবে নাহিদ ইসলামের নতুন দল? বহুগুণে কঠিন কাজ, কারণ আপনি পুরনো ন্যারেটিভ, পুরনো বয়ানকে যে বাতিল করে দিবেন, সেটা বাতিল করতেও তো আপনার একটা সময় লাগবে। নতুনভাবে আপনি শুরু করতে যাচ্ছেন, নতুন একটা সরকার শুরু করতে যাচ্ছেন, ওইটাই রাইট টাইম, ওইটাই গল্পটা শুরু হওয়ার রাইট টাইম ছিল। তখন এটা যদি আপনি বিপ্লব হিসেবে বলতে পারতেন, আখ্যা দিতে পারতেন, বলে যে বিপ্লব মানে সব পিছনের শেষ, নতুনভাবে নতুন কিছু শুরু হওয়া, সেটা তারা করতে পারেন নাই। পথ যত কঠিনই হোক, কেউ কেউ বিশ্বাস করেন জাতীয় নাগরিক পার্টির এই লক্ষ্য পূরণ অসম্ভব নয়। জুলাই আন্দোলনে অনেক মানুষ তাদের প্রাণ দিয়েছে, আমরা চাই যে এত যে মানুষ তাদের প্রাণ দিয়েছে, এটা বদলে যেন আমরা আসলে একটা পরিবর্তন পাই, এবং এটা যদি অনেক কঠিনও হয় আমরা চাই তাও যেন তারা এই পরিবর্তনটা আনতে পারে। যদি আমরা সেকেন্ড রিপাবলিক সত্যিকার অর্থে গঠন করতে চাই, তাহলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা খুবই দরকার। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে জুলাই আগস্ট আন্দোলনে আহত, পঙ্গু এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি আহ্বান জানান। বলেন, আহত এবং শহীদরা কোনো দলের হয়ে নয়, বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। জামায়াতের আমির বলেন, আহত এবং শহীদ পরিবারের সদস্যরাই প্রথম পরিবারের প্রিয় সদস্যদের ছাড়া সাহরি এবং ইফতার করছে। এটা সেই পরিবারের সদস্যদের জন্য কতটা কষ্টের, এটা শুধু তারাই জানে। এই কষ্টে থাকা মানুষগুলোর সাথে ঈদের দিন ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎ করার প্রতিশ্রুতি দেন আমিরে জামায়াত। আজকে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে, কিছুটা স্বস্তির সাথে চলাফেরা করতে পারছে। যে শহীদ এবং আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে দেশবাসীকে অনুরোধ করব, তাদের জীবন এবং রক্তের সাথে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা তাদের রক্ত এবং জীবন অপমানিত হবে। রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম 7 দিনের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। অন্যদিকে ভেজাল নিয়ন্ত্রণে বাজার তদারকি কার্যক্রম চালানোর পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। দুপুরে রাজধানী মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে রমজানে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই এর বাজার তদারকি কার্যক্রমে যুক্ত হয়ে এসব কথা বলেন সরকারের 2 উপদেষ্টা। এ সময় ভেজাল নিয়ন্ত্রণে পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই। বাণিজ্য উপদেষ্টা বাজার তদারকি করে বলেন, বাজারে আরও পণ্যের সরবরাহ করা হবে। সয়াবিন তেলের সংকট চলতি সপ্তাহে কমবে বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান বাণিজ্য উপদেষ্টা। আর শিল্প উপদেষ্টা রমজানে ভেজাল পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ দেন। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্পাস, এটা চলমান থাকে। এদিকে রাজধানীতে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র থেকে সুলভ মূল্যে পণ্য পেয়ে খুশি সীমিত আয়ের মানুষ। চাহিদার তুলনায় পণ্য কম থাকায় অবশ্য অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে। তাই সরবরাহ বাড়ানোর দাবি ক্রেতাদের। রোজা উপলক্ষে রাজধানীর 25টি স্পটে দুধ, ডিম, মাংস সহ খাদ্যপণ্য বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ফার্মগেট এলাকার বাসিন্দা মোহাম্মদ বাবুল মিয়া, পেশায় তিনি রিকশা চালক। সুলভ মূল্যের পণ্য কিনতে এসেছিলেন রাজধানীর খামারবাড়ি এলাকায়। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের গাড়ি থেকে কিছুটা কম দামে পণ্য পেয়ে খুশি তিনি। বাইরে মনে হয় 1 কেজি মাংস তো মনে হয় 770-80 টাকা বা 800 টাকাও নেয়। ডিমের দামও বেশি, বাইরে দুধের দামও বেশি, এখানে সবে কম। রোজায় রাজধানীর 25টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর, যেখানে প্রতি কেজি গরুর মাংস পাওয়া যাচ্ছে 650 টাকায়, ড্রেসড ব্রয়লার মুরগি 250 টাকা এবং গরুর দুধের লিটার মিলছে মাত্র 80 টাকায়। আর 1 ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে 114 টাকা। তবে সরবরাহ কম থাকায় ক্রেতাদের অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। ওরা আইসালাম তো টেরা কি দেয়, মহিলারা খায়, ওই না ডিম দেয়, মাংস দেয়, এর লোকে নাইলাম নিতে। এখানকার যে পরিমাণটা একটু কম, পরিবারে কম, এখানে কম, আরও বাড়লে ভালো হয়। মাত্র 60 কেজি দিচ্ছে, আমার মনে হয় এটা 100 প্লাস করলে ভালো হয়, কারণ আমরা এই যে আসলাম মাত্র পাই নাই। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, চাহিদা মতো ধাপে ধাপে বাড়ানো হচ্ছে পণ্যের পরিমাণ। চাহিদা অবশ্যই বাড়ানো দরকার এবং আমাদের বাড়ছেও। যেমন গতকাল আমাদের গরুর মাংস ছিল মাত্র 38 কেজি, আজকে আমরা 60 কেজি নিয়ে আসছি, অলমোস্ট প্রায় কালকের চেয়ে ডাবল। তো আগামীকালকে আমাদের সরবরাহ আরও বাড়বে, এরকম আমরা বাড়ানোর চেষ্টা করছি আর কি। সুলভ মূল্যে পণ্য বিক্রির এই কার্যক্রম চলবে 28 রমজান পর্যন্ত। শোভান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে রায় দেন। আইনজীবীরা বলছেন, শেষ পর্যন্ত খালাস পেলেও এই মামলায় অমানবিক হয়রানির শিকার হয়েছেন খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালের 29 অক্টোবর 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। পরের বছর 30 এপ্রিল খালেদা জিয়ার করা আপিল গ্রহণ করে হাইকোর্ট, কিন্তু শুনানি হয়নি আর। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নেওয়া হয় এই মামলার শুনানির উদ্যোগ।
গেল বছরের ২৭ নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল করে রাষ্ট্রপক্ষ ও দুদক। শুনানি শেষে হাইকোর্টের খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগও। অনেকদিন পরে নেভিজের পেয়েছি, কিন্তু অনেক হ্যারাস হয়েছে। বেগম খালেদা অনেক হরেন সম্মুখীন হয়েছে। তার এই বয়সে দীর্ঘদিন সে জেল থাকতে হয়েছে এবং এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি। নিছক হয়রানির জন্যই করা হয়েছিল এই মামলা বলছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলা বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই, তারপরেও তাকে সাজা দিয়েছিলেন। আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো। 2010 সালের তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করে দুদক। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন সহ 3 জনকে। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকেও খালাস দেয়া হয় খালেদা জিয়াকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গেছে, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রচুর ধুলাবালি থাকায় অসুস্থ অনুভব করেন বিএনপির মহাসচিব। 2 দিন ধরে শারীরিক অবস্থার আরও অবনতি হয় তার। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। আর রাজনীতি করবেন না বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি আওয়ামী লীগের সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছেন বলে দাবি করেছেন। সকালে রাজধানীর কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদারকে আদালতে হাজির করা হলে এই কথা বলেন তিনি। 133 কোটি টাকা পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডি জানিয়েছে তার বিরুদ্ধে 133 কোটি টাকা পাচারের মামলা রয়েছে, আর সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানির অভিযোগ রয়েছে। এছাড়া ভুটান এবং নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করা লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ। একই সাথে আদালতে যারা বিক্ষোভ করেছেন তাদের চিহ্নিত করার নির্দেশও দিয়েছে আপিল বিভাগ। রিট আবেদনের প্রেক্ষিতে গেল 6 ফেব্রুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6,531 জন প্রার্থীর নিয়োগ বাতিল করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এ সময় বলা হয়েছিল, কোটা সংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশ করতে। রায়ের প্রতিবাদে আদালতের সামনে বিক্ষোভ করেন বঞ্চিতরা। নিয়োগ বহালের দাবিতে এক পর্যায়ে রাস্তায় নামেন ভুক্তভোগীরা। সড়ক অবরোধ থেকে সচিবালয়ে ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করেন। আন্দোলনের মুখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুনানি শেষে হাইকোর্টের রায় 1 মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই বিজয় আসলে 6,531 জন শুধু শিক্ষকই না, 6,531 জনের যে পরিবার সবার বিজয়। স্থগিতাদেশের ফলে নিয়োগের বাধা কাটল বলছেন আইনজীবীরা। তবে হাইকোর্টের রায়ের দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন আদালত। যখন আপিল বিভাগ কোনো মামলায় লিভ গ্রান্ট করে
তার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সারবত্তা পেয়েই কিন্তু লিভ গ্রান্ট করেছে। যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি, আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। এর আগে গত বছরের 31 অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বলেন, জুলাইয়ের আগে প্রতি মাসে 10টি খুন হলেও গত 3 মাসে শুধু 3টি খুনের ঘটনা ঘটেছে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব জানান, রাজধানী ঢাকার নিরাপত্তায় জোর দিচ্ছে পুলিশ। যেসব এলাকায় ভালো অবস্থা সেখানে টহল কমিয়ে যেখানে সংকট আছে সেখানেই টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট নাম থাকবে না এমন কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, ছুটির দিনেও বসে নেই, 12-14 ঘন্টা কাজ করছেন বাহিনীর সদস্যরা। এই সময় সচিব জানান, রোজা এবং ঈদ সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এবারে মব তৈরি করে রাজধানীর লালমাটিয়ায় 2 নারীকে হেনস্থা করার ঘটনায় এলাকায় তৈরি হয়েছে উদ্বেগ। সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মব তৈরি করে কাউকে মারধর করার ঘটনায় রাষ্ট্র ব্যবস্থা না নিলে যে কেউ আক্রান্ত হবে বলে আশঙ্কা সমাজ বিজ্ঞানীদের। ঘটনাস্থল ঘুরে আরও জানাচ্ছেন আলামিন হক অহন। পশ্চিম পাশের গলিতে 2টি চায়ের দোকান। সপ্তাহে 3 দিন গলি জুড়ে বসে অস্থায়ী বাজার, বাকি সময় খুব একটা চলাচল নেই এখানে। শনিবার বিকেলে এই গলির মুখে চা সিগারেট হাতে ছিলেন 2 নারী। প্রকাশ্যে তাদের ধূমপান নিয়ে আপত্তি তোলেন স্থানীয় একজন। ও শৈলে পুরুষটার শৈলের রক্ত, মেয়েটার কাছে রক্ত নাই, কিন্তু চিল্লাপাল্লা কাছে খুব ফুটপথের উপর দাঁড়ায় আছে। আমি আবার মুখের দিক তাকায় আছি যে এত জোরে মুখ চলছে এই মেয়ে, গালাগালি ও কাছে এও কাছে। লাস্টে আমি তাকায় আছি, আমি তো কোনোই কথা বলিনি। আমার একটা মুখের দিক তাকা কি দেখি সেই কি হয়েছে। একটা মেয়ে মানে যখন আপনার প্রথম চা মারার পরে ধরে কাপটা মারছে, মারার এখানে একটা ফাইটে রক্তে পুরাটা অনেক মানুষজনের রিস্কালা আছে, সিএনজি অনেক লোকজন আছে। এই ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এক প্রত্যক্ষদর্শী। জানালেন, উভয় পক্ষই ছিল উত্তেজিত। কে সিগারেট খাবে কে সিগারেট খাবে না সেটা তো দোকানদারের ব্যাপার আর কাস্টমারের ব্যাপার। যখন দেখছি যে মেয়েদের গায়ে হাত দিচ্ছে তখন আমি চলে আসছি। ভালো লাগেনি আপনার? আমার কাছে ভালো লাগেনি। হ্যাঁ, এই বিষয়ে ভুক্তভোগী নারীরা অসুস্থ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। তবে অভিযুক্ত মোহাম্মদ রিঙ্কুর বাসায় 2 ঘন্টা অপেক্ষা করেও দেখা মেলেনি তার। সুকৌশলে এড়িয়ে গেলেন গণমাধ্যম। এদিকে এই 2 নারী শিক্ষার্থীকে নিপীড়ন ও দেশ জুড়ে চলা মব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সোমবার বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও কুশপুত্তলিকা দাহ করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি সংগঠন। একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদে থেকে, সেটা আমাদের মাথায় আসে না। সমাজবিজ্ঞানীরা বলছেন, ঘটনা যাই হোক, বর্তমানে একে অন্যের উপর চড়াও হওয়া নিত্যদিনের বিষয় হয়ে গেছে। কিছু হয়েছে সেখানে সম্মান বা শ্রদ্ধার জায়গাটুকু নেই, সেক্ষেত্রে যেটা হতো পারতো আলাপ আলোচনা হতে পারতো, তর্ক বিতর্ক হতে পারতো। আরও 1 ঘন্টা তর্ক বিতর্ক হোক না কেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা থাকবে না বিপরীত মতের প্রতি। দেশের নানা স্থানেই পাবলিক মব তৈরি করে এমন হেনস্থার ঘটনা ঘটছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, রাষ্ট্রকেই দায়িত্ব নিয়ে এর সমাধান করতে হবে। কক্সবাজারে নারীরা একলা একলা হাঁটাহাঁটি করতে পারছে না, তাদেরকে মবের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। 32 নাম্বার থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার মবের মধ্যে পড়ছে। তখন এই মবগুলোর বিরুদ্ধে যখন কঠোর অবস্থান না আসে কেন্দ্র থেকে, একেবারে স্টেট থেকে, তখন আসলে খুব কঠিন হয়ে যায় হঠাৎ করে একটা মবকে সামনে রেখে কথা বলা বা এটার বিরুদ্ধে দাঁড়ানো। এদিকে সচিবালয়ে এই বিষয়ে স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, 2 নারীর সাথে যা হয়েছে তা পরিকল্পিত কোনো ঘটনা নয়। মেয়েগুলো ওখানে খুব অর্গানাইজড হয়েছে যে ওখানেই বসতে হবে, আমার এরকম কোনো ইচ্ছাতে বসে নাই বলে আমার ধারণা। এবং লোকগুলোও যে খুব অর্গানাইজড দৌড়ে এসে করছে তাও না। তো এগুলো তো আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না যে কোথায় কী হয়, এবং ঘটনার এক একজনের উস্কানিতে এক এক রকম হয়।
আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রমজানের শুরু থেকে জমে উঠেছে কেনাকাটা, বিশেষ করে পোশাকের দোকানগুলোতে ভিড় বাড়ছে। এবার নারীদের পোশাকে বিশেষ কোনো ট্রেন্ড না থাকলেও আরামদায়ক পোশাককে বেশি প্রাধান্য দিচ্ছে নারীরা। তবে এবার দাম কিছুটা বাড়তির দিকে বলছেন বিক্রেতারা। যদিও লাভের অঙ্ক কমিয়ে দাম ক্রেতার সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছেন বলে দাবিও করছেন তারা। ঈদ মানেই খুশি, নতুন পোশাক সেই খুশিকে বাড়িয়ে দেয় কয়েক গুণে। তাই এবার রমজানের শুরু থেকেই জমে উঠেছে ঈদ কেনাকাটা। ঈদে নারীদের 3 পিসের বাজার জমে ওঠে বরাবরই। এবার গরমের প্রভাব থাকায় হালকা রং আর সুতি কাপড়েই বেশি আগ্রহ সব বয়সের নারীদের। তবে পোশাকে চাকচিক্যও চান অনেকে। সেলোয়ার ওন্না সুতির মধ্যে থাকবে, ওন্নাটা জর্জেট। জর্জেট আমার খুব একটা ভালো লাগে না, আমি একটু কটনের উপরে নানান রকম প্রিন্টের ওই ধরনের সোবার কালার যেগুলি। বাটিকের দামগুলো আগের মতোই আসছে, আর 3 পিসের যেগুলো পাকিস্তানি ওগুলো তো একটু দাম বেশি যাচ্ছে। স্টোনের লোন আছে, মমতুলি কোটরনা বাটিক আছে, ব্লক বাটিক আছে, আরও আদার্স কাটিং আছে, এই যে জমজম আছে, বুটিক্স আছে। অর্গানজার উপরে চলতেছে, সুতির উপরে চলতেছে বর্তমানে। এখন বর্তমানে এটাই হিট। বাঙালি নারীদের পছন্দের পোশাকের মধ্যে একটা বড় অংশ জুড়ে থাকে শাড়ি। ঈদের সময় নানান রং আর ফেব্রিকের শাড়ি খোঁজেন নারীরা। তবে আবহাওয়ার কথা মাথায় রেখে সুতি, সিল্ক আর হালকা রঙের শাড়ির দিকেই ঝুঁকছেন অনেকে। হালকা কিছু শাড়ি, কটন, দেশীয় জিনিস, পিওর সিল্কের গুলোই গরমে পরে আরাম পাই, ওইগুলোই নেই। কিনলে ওরকমই শাড়ি পরবো, এক্সক্লুসিভ নর্মাল শাড়ির মধ্যে। ঈদের সময় ম্যাক্সিমাম আমাদের দেশি প্রোডাক্টগুলি বেশি চলে, আপনি সুতিগুলো আপনি বেশি চলে মুরব্বীদের জন্য, আপনি বা মিডিয়াম যারা আছে তারাও সুতি পরে আপনি। এদিকে এবার পোশাকের দাম কিছুটা বাড়তির দিকে বলছেন বিক্রেতারা। বিশেষ করে এবার আমদানি জটিলতায় ভারত থেকে শাড়ি আসছে কম, ফলে এবার ইন্ডিয়ান শাড়ির দামে রীতিমতো আগুন। তবে ক্রেতারাও দেশীয় পোশাক খুঁজছেন বেশি। প্রাইসগুলো প্রত্যেকটা শাড়িতে 100-200 টাকা একটু বেশি। প্রফিটটা কমাই দিয়ে আমরা প্রাইসটা খুব সীমিত রেখেছি। অন্য বারে যেমন মাল আনা, মালটা আসতো, এখন আসতে একটু ডিফিকাল্ট। সব মিলিয়ে দিলে একটা রেট বাড়তেছে অনেক। এবারের ঈদে নারীর পোশাকে নির্দিষ্ট কোনো ট্রেন্ড নেই। পছন্দের পাশাপাশি সকলেরই প্রাধান্য আরাম আর স্বাচ্ছন্দ্য। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 রাখা হয়েছে। সোমবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমত অবস্থায় এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। খেলার খবর, নাম পরিবর্তন হচ্ছে পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামে। নতুন নাম হিসেবে চূড়ান্ত হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। বিসিবির বোর্ড সভা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। সভায় স্টেডিয়ামে নাম পরিবর্তন ছাড়াও নেওয়া হয় আরও বেশ কিছু সিদ্ধান্ত। বিশ্বমানের ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড, পাশাপাশি স্পিন কোচ মুস্তাক আহমেদের সাথে চুক্তি নবায়ন করা হয়েছে। এদিকে কোচ ফিল সিমন্স এবং সহকারী কোচ সালাউদ্দিনের কাজে খুশি হয়ে চুক্তি নবায়ন প্রক্রিয়া শুরু করতে আগ্রহী বোর্ড। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। নিউজিল্যান্ডকে শেষ ম্যাচ হারিয়ে গ্রুপ এতে টেবিল টপার হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। তাতে বি গ্রুপে 2-এ থাকা অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ এখন রোহিত কোহলিরা। অপরদিকে গ্রুপ এতে 2-এ থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে গ্রুপ বিতে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা। এই সাথে শেষ করছি আজকে সন্ধ্যা বাংলাদেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।